তবে নিয়মিত গাড়ি চালাইলে সে মানে সঠিকভাবে তো আমাদের কাছে কীভাবে যাইতে বুঝলাম না। আমরা তো 2 দিন 3 দিন অন্তর অন্তর পাইতাম। আমি বিশেষ করে কখনো সিভিলে কোস্টগার্ডে কয় সিভিলে নিয়ে গেছে, সিভিলে কখনো কোস্টগার্ডে আমি কোনো অপারেশন দেখি নেই বা শুনিও নাই। এরকম একটা মানুষ কয় না যে মিরাজে কোস্টগার্ড নিয়ে গেছে আমরা দেখছি, এরকম একটা মানুষ নেই যে মানুষ আবদালা কবে না, আবদালা করার মানুষও নাই। বা চুপি চুপি একটা কথা হলে তো শোনা যাবে যে এই কথাটা বলছে, এরকমের কোনো কথা হয় না যে কোস্টগার্ড নিয়ে গেছে আমি যে বলছি এটা একদম বানোয়াট। আমি সাক্ষী রেখে করতে পারে যে আমি কোস্টগার্ড মিরাজে নিয়ে গেছে এটা আমি দেখিনি। পরিবারটি ডাকাতের, গ্রামবাসী সবাই জানে ও ডাকাতের সোর্স ছিল, বিভিন্ন দিনে ডাকাতের সোর্সগুলি করতো না। বাড়ির জন্য সাধারণ একটা ফ্যামিলির ঘরের একটা ছেলে যদি অত বাজার কাটতো আর বাড়ির জন্য করা সম্ভব না। ওই দিন কি ঘটনা হয়েছে এটা তো আমার শোনা কথা, আগে পাশে তো কি হয়েছে জানি না। সুন্দরবনের কোলঘেঁষা মোংলা নদী, বন আর জীবিকার টানে প্রতিদিন যেখানে মানুষের যাতায়াত, এই জনপদেরই বাসিন্দা মিরাজ শেখ। গত 10 এপ্রিল হঠাৎ নিখোঁজ হন তিনি। দিন গড়িয়েছে, মাস পেরিয়েছে, কিন্তু মিরাজ শেখ কোথায় আজও তার কোনো নিশ্চিত উত্তর নেই। তবে সময় যত গড়িয়েছে ততই সামনে এসেছে একের পর এক প্রশ্ন। তিনি কি সত্যি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন, নাকি নিখোঁজ হওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনো ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঢাকা থেকে আমাদের যাত্রা সুন্দরবন সংলগ্ন মোংলার প্রত্যন্ত অঞ্চল জয়মনির ঘোলের দিকে। স্থানীয়দের ভাষ্যমতে জয়মনির ঘোল এলাকায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মিরাজ শেখ। মাঝে মধ্যে মাছ ও কাঁকড়া ধরতেও যেতেন সুন্দরবনে। স্থানীয়ভাবে তাকে সাধারণ একজন মানুষ হিসেবেই জানতেন অনেকেই। কিন্তু সেই মিরাজ কিভাবে দিনের আলোয় নিখোঁজ হলেন তা নিয়ে শুরু থেকেই ছিল ভিন্ন ভিন্ন বক্তব্য, আর সেই ভিন্ন বক্তব্যই তৈরি করেছে রহস্য। মিরাজ নিখোঁজের পর গত 23 এপ্রিল মোংলা থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর বিভিন্ন স্থানে হয় মানববন্ধন, সংবাদ সম্মেলন। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকেও আসে বিবৃতি। এসব বিবৃতিতে অভিযোগ করা হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কোস্ট গার্ড মিরাজ শেখকে আটক করার পর তিনি নিখোঁজ হন। তবে কোস্ট গার্ডের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা নিয়ে শুরু থেকেই রয়েছে নানা প্রশ্ন। ঘটনা গড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নজরেও। সংস্থাটির এক প্রতিবেদনে দাবি করা হয় শেখ হাসিনা সরকার পতনের পর গত 2 বছরের মধ্যে মিরাজ শেখের ঘটনাটি জোরপূর্বক গুমের প্রথম ঘটনা। এখন প্রশ্ন হলো, তাহলে মিরাজ শেখ কোথায়? মিরাজকে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে এমন দাবির পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা ছিল প্রত্যক্ষদর্শীর বক্তব্য। আমরাও খুঁজেছি সেই প্রত্যক্ষদর্শীদের। শুনি আর কি, আমরা একটু জানতে আসলাম। ওই সময় স্পটে তো আমরা ছিলাম, ছিল কারা? সবাই দোকানদার, কেউ ছিল না। এখানে তো সবসময় লোকজন দেখে। আমরা পরে দেখছি যে ওই শুনছি যে লোকগুলো দেখছি সবাইকে মানে নিয়ে গেছে, এটা দেখা গেছে। আপনি তো দেখেন না, পল্টনের উপরে দেখছেন তো ওই রাতের বেলায় না? রাত না দেখা সন্ধ্যার একটু আগে একটু পরে আর কি দেখা যায়। পরে কি হইল? পরবর্তীতে বেশ থেকে একটা বোট আইসে ওই আইসে পরে ওই সময় লোক ছিল সতের করে, কিন্তু এখন কেউ মুখ খুলতেছে না। কথা বললে সে আজকে কথা বললে কালকে গুম হয়ে যাবে। এর আগে কিরকম ঘটনা ঘটছে? এর আগে করে ঘটছে কিনা এটা আসলে জানি না। ঘটনা হচ্ছে এই আপনার এই পল্টন থেকে একটা নৌকো আসছে, নৌকোর মাঝি সহ 3 জন লোক আসছে। তো এসে মিরাজ ছিল ওই দোকানের সামনে, আলামিনের দোকানের সামনে ছিল।
দুজন লোক আইসে পরে এসে আর কি ধরছে, আপনি কি মিরাজ? হ্যাঁ মিরাজ। এই মিরাজ রে ধরে একদিন ধরলো মাজাতে দিল সম্ভবত মানে যাই হোক মাজার দিকে মাজার দশটা গুণ দিতেছে, ধরে নিয়ে ওই যে থেকে আর কি নিয়ে গেছে। কিছু দূর যাইয়ে হয়তো একটা লাঠি দিয়ে দুইটা বাড়ি উঠেছে ওদের। এরপরে একটা জালিবোর্ড আইসেন, মান্নানের জালিবোর্ড, মান্নানের জালিবোর্ডে আর কি জালিবোর্ড বিরাজ করে জালিবোর্ড থেকে এই পল্টন উঠেছে। উঠানোর পরে এরপরে আর কি আধা ঘন্টা পরে আর কি এদের ওই ব্যাস থেকে আর কি একটা স্পিড বোর্ড আইসে, ওই ব্যবহারে নিয়ে গেছে। আপনি ছিলেন কই ওই দিন ওই সময়? আমি ছিলাম এই দোকানের সামনে। পুরো ঘটনাটা দেখছেন আপনি? হ্যাঁ। তবে এই চাচা শ্বশুর নিজের চোখে দেখেননি, শুধুই শুনেছেন। ওই সময় স্পটে তো আমরা ছিলাম। কিন্তু অনুসন্ধানে আমরা এমন কিছু বক্তব্য পাই যার সঙ্গে মিরাজকে কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়ার প্রচলিত দাবির পুরোপুরি মিল পাওয়া যায়নি। বিশেষ করে কোস্টগার্ড স্টেশনের সামনে থাকা দোকানি আলামিনের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য। এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সঙ্গে তার বর্তমান বক্তব্যের পার্থক্যও আমাদের নজরে আসে। ভিডিওটা করছে মিরাজের বোন লিজা। এগুলো হয়েছে মনে করেন যে পরিবারটা মনে করেন যে আমার কাছে গেছে যে এই যে ঝামেলাটা তোমার দোকানের আশেপাশে হয়েছে, তুমি যদি একটু মিথ্যে কথা বলো, একটু আশ্রয় নাও, তাহলে আমার পোলাটা ফিরে পায়। আর ওখানে মেন কথা হয়েছে আমি আমার একটা ফ্যামিলি নেই, আমার বাপ নেই, আমি এলা বসবাস করি। এখন তারা একটু এলাকার স্থানীয় প্রভাবশালী, এখন মনে করেন যে আমি তাদের মায়া কান্না, তাদের একটু ভয়তে মনে করেন যে আমি কথাটা মিথ্যে কথাটা বলছি। বাস্তব আমি দোকানের চেখাই দিয়ে লড়িয়ে নিই, চেয়ারে বই রয়েছি, আমার বেচা কিনে আমি করতেছি, মূল কথা হচ্ছে আমি দেখিনি। এটা এই মিথ্যে কথাটা আমার বলা উচিত হয় না আমি মনে করি। একটা পর্যায়ে আমি বুঝতে পারছি যে এই মিথ্যে কথাটার কারণে আছে এত দূর। 8-10 দিন পর তারা আমার দ্বারা গেছে, যাই আমার দোকানে বই আমি এই যে ভিডিওটা আনেছে আমার আগে থাকতেই বইলে এনেছে যে এইভাবে তুমি বলবা, তোমার এক বলা যদি আমার পোলাটা আমরা পাই না। আমি তো হিসেব করেছি সরল মনে যে এই কথাটা যদি বলি আবার চিন্তা আমি এলাকার উমান্য। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে, আর তা হলো ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে কাদের বক্তব্য সামনে এসেছে, আর কেনই বা বিভিন্ন বক্তব্যে তৈরি হচ্ছে এত পার্থক্য। মিরাজের স্ত্রী মুক্তা খাতুনের দাবি, নিখোঁজ হওয়ার রাতেই তিনি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। তার ভাষ্যমতে ওই ইউপি সদস্য কোস্টগার্ডের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। মিরাজের স্ত্রী আর মিরাজের মা আমার কাছে গেছে পরের দিন রাতে, যে আমাকে বলছে আমার ছেলেটাকে কোস্টগার্ড নিয়ে গেছে। কিন্তু আমি তখন বলছি নিয়ে যাবে কেন, সে কি কোনো অপরাধে জড়িত? কয় তা তো বলতে পারি না। তা আমি ওই অপরাধে জড়িত না হলে তো কেউ কারে নেবে না, দেখেন কোথায় কি আগে কি পরিবেশ হয় দেখেন, তারপরে আমরা কথা বলে দেখবো কোথায় কি। জাস্ট কথা উত্তরে এইটুকু দিছি আমি। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি, একটি নৌকায় করে মিরাজকে কোস্টগার্ড স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরাও খুঁজে বের করার চেষ্টা করি সেই নৌকার মাঝিকে। তার নাম মান্নান শেখ। আসলে কি ঘটেছিল সেদিন, কেনই বা তিনি ভিন্ন বক্তব্য দিচ্ছেন? 7-8 দিন পরে আমাকে মিরাজের স্ত্রী, মিরাজের মা আর ওর বোন যাই বলতেছে, ভাই আপনার বোটে আমাদের মিরাজ নাকি পল্টনে উঠছে। আমি কিছু না, মিরাজ রোড দেখিনি, আর আমাদের কোস্টগার্ডে আমাদের পাবলিকের বোট ব্যবহার করে না, আর আমাদের বোট ডাকেও না, তাদের বোট আছে তাদের বোটে নিয়ে যায়। এটা আমরা ভাও কথা বললে হবে না। বলছে ভাই আমার ছেলেটা তো কোস্টগার্ডে নিয়ে গেছে, তা আমি ছেলেটা যদি পাই, কান্নাকাটি করতেছে, তা আমি একটু আমার জিনিস যদি একটু উপকার হয়, তা আমি কী করতে হবে যে আপনার বোটে নিয়ে গেছেন, মানে পল্টন উঠে যে এটা বললে হবে না। আমি কিছু সারা এটা আমি দেখিও না, আমি বলতেও পারবো না। ওরা এই জিনিসটা ইস্যু করিয়া একটা ভিডিও তৈরি করছে, ভিডিও তৈরি করিয়া এটা মোবাইলে ছেড়ে দিয়েছে। করছে মিরাজের স্ত্রী, মিরাজের বোন আর মিরাজের মা। হ্যাঁ, ওরা গ্রামে ঢুকে নিয়ে বিভিন্ন লোকের কাছে ভিডিও করে, ক্যামেরা লুকানো থাকে। গ্রামের লোকজন তো অনেকে জানে না, অশিক্ষিত লোক, কথা বলার সময় ওরা ভিডিও করে নিয়ে আসে এটাগুলো মোবাইলে ছেড়ে দেয়। মিরাজকে খুঁজে পেতে তার পরিবার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে, কিন্তু এই ঘটনার মধ্যে আরেকটি প্রশ্ন সামনে এসেছে। একটি বাহিনীর স্টেশনে হঠাৎ হামলা চালানোর মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? কারা হামলা করেছিল? কি ছিল তাদের উদ্দেশ্য?
এসব প্রশ্নেরও এখনো স্পষ্ট উত্তর নেই। তবে সরকারি বাহিনীর স্থাপনায় হামলার ঘটনায় বিনষ্ট হয়েছে কোটি কোটি টাকা মূল্যের সম্পদ, লুট করা হয়েছে মূল্যবান ল্যাপটপ, সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার ডিভিআর। কিছু অসাধু চক্রের উস্কানিতে গত 11 জুন 2026 কোস্টগার্ড স্টেশন হারবারিয়ার পন্টনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। উক্ত হামলায় পন্টনে থাকা একাধিক কোস্টগার্ড সদস্য আহত হন এবং আনুমানিক 2,39,80,000 টাকা সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এই কর্মকর্তা বলছেন, অতীতে কখনো এ ধরনের অভিযোগের সম্মুখীন হয়নি তারা। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ডের অবস্থান সুস্পষ্ট, দ্ব্যর্থহীন এবং তথ্য প্রমাণ ভিত্তিক। কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে কোনো সময় আটক বা হেফাজতে নেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্যাদি বিস্তারিতভাবে যাচাই করা হয়। অনুসন্ধানে কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মিরাজ নিখোঁজের পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়েও তৈরি হয় নতুন রহস্য। মিরাজের বোনের দাবি, নিখোঁজ হওয়ার পর আলামিনের দোকানের পাশ থেকে মোটরসাইকেলটি কেউ নিয়ে যায়। পরবর্তীতে একটি গণমাধ্যমে দাবি করা হয় মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে, কিন্তু আমরা যোগাযোগ করি মোংলা থানায়। সে তার নিজ বাড়ি থেকে বিকালবেলা বের হয়ে যাওয়ার পর মোটরসাইকেল নিয়ে বের হয়, তারপর থেকে সে অদ্যবধি নিখোঁজ। তো এই নিখোঁজের ঘটনায় মিরাজের পরিবার বাদী হয়ে থানায় একটি নিখোঁজ জিডি করে ওই 4 মাসে, মানে এপ্রিল মাসের 21 তারিখে। নিখোঁজ জিডিটা তদন্ত করছে আমাদের সাব ইন্সপেক্টর হানিফ। তো নিখোঁজ জিডির তদন্ত সমাপ্ত হয় নিখোঁজ ব্যক্তি খুঁজে পাওয়ার মাধ্যমে। আসলে আমরা মিরাজ কিংবা মিরাজের কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং অন্যান্য সমস্ত উপকরণের মানে যত তদন্তের টেকনিক আছে তা অ্যাপ্লাই করে আমরা মিরাজের অনুসন্ধান করছি। অর্থাৎ মোটরসাইকেল উদ্ধার নিয়েও রয়েছে পরস্পর বিরোধী তথ্য। এরা টোটাল একটা বানর, তারা নিজেরা সাজায় একটা কথা বলতে আছে। যদি আমার ওই জায়গায় ধরেন মোটরসাইকেল আমাদের এরা কয় আমাদের মোটরসাইকেল ছিল বা থুইছে, যদি আমাদের মোটরসাইকেল থাকতো তাহলে তারা একটা ছবি তুলে রাখতে পারতো না? বর্তমান যুগে তো সবাই স্মার্টফোন আছে, তাহলে একটা ছবি তুলে রাখতে পারতো আমাদের, বা এরকম একটা ছবি দেখা হোক যে আমাদের এই জিনিসটা থুইছে। এটা একটা বানর, একটা মিথ্যে কথা। এবার আসা যাক মিরাজের নিখোঁজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্রে, তার মোবাইল ফোনের কল রেকর্ড ও আর্থিক লেনদেন। তথ্য প্রযুক্তির বিশ্লেষণে দেখা যায় মিরাজ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা 7:11 একটি ফোন কল করেন। তাহলে তিনি যদি সন্ধ্যার আগেই আটক হয়ে থাকেন, রাত 7:11 ফোন কলটি কিভাবে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যোগাযোগ করি সেই নম্বরের ব্যক্তির সঙ্গে। সেই সূত্র আমাদের নিয়ে যায় সুন্দরবনের এক সময়ের আলোচিত নাম ছোট সুমনের কাছে। মিরাজ হচ্ছে আমার ছোটবেলা থেকে বন্ধু ছিল, আমরা একলগে চলাফেরা করতাম। এভাবে খুব বিশ্বাস্ত একটা বন্ধু ছিল। তো পরে আমি এই সুন্দরবনে যাওয়ার পরে এর জন্য মানে টাকা পয়সা কালেকশন করাইতাম ওরে দিয়া, কারণ অপরিচিত মানুষ দিয়ে করাইলে তো নাও দিতে পারে আমার, এর জন্য ওরে দিয়ে করাইতাম। তারপর বাজারঘাট দিয়ে যেত, অস্ত্রগুলো এগুলো মনে করেন ওর কাছে দিয়ে যাইতো, ওইগুলো পুষে দিয়ে যাইতো আমার এইখানে সুন্দরবনে। এটা হচ্ছে সাগরের জাইলে আনছিলাম ওই টাইমে। ওই জাইলেরা হচ্ছে 6 লাখ 6.5 লাখ টাকা দিয়েছিল। সেই টাকা নিখোঁজের 5-6 দিন আগে দিয়েছিল টাকাটা চিলে বাজার থেকে। এরপরে হচ্ছে আমার ওইখানে আজ যায় কাল যায়, ওইভাবে আর যায় না। পরে হঠাৎ তো শুনি সে নিখোঁজ। সে ওই দিনকারও আমার ওইখানে রাত্রে যাওয়ার কথা, তার আগের দিনও বলছে যে আমি আজকে আসতেছি। ওইভাবে আমার 3 দিন আর কি আসতেছি বলছে। ওই দিন আমার ওইখানে যাওয়ার কথা। তারপরে হঠাৎ সন্ধ্যার পরে আমি ফোন দিলে ফোন বন্ধ হয়েছে। কিন্তু সন্ধ্যার টাইমেও আমার সাথে কথা হয়েছে, পরবর্তীতে বন্ধ হয়েছে। এই আমি সুন্দরবনে যাওয়ার পরে থেকে, হয়তো যাওয়ার 15-20 দিন পরে থেকে আর কি ওর সাথে যোগাযোগ হয়েছে। ওইগুলো মনে করেন এবার এসে মনে করেন এই একটা সুবিধায় ফোন দিলে ভাই 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 10,000 টাকা দাও, ওইভাবে মাসে হয়তো 50-60,000 টাকা এইভাবে যাইতো। মানে এটা যে কী ঘটনা এটাই তো বুঝতেছি না আমিও, যে মনে করেন কই আমি তো শুরুতে যখন সুন্দরবনে বই শুনছি অনেকে বলছে কোস্টগার্ড তারা নিয়ে গেছে এই সেই। পরবর্তীতে শুনলাম যে
উপরে আসার পরে তো শুনলাম যে না, এটাও না। ছোট সুমনের বক্তব্য অনুযায়ী সেদিন তার কাছে মিরাজের পৌঁছানোর কথা ছিল 6 লাখ টাকা, কিন্তু সেই টাকা নিয়ে মিরাজের সেখানে পৌঁছানোর আগে তিনি নিখোঁজ হন। তাহলে এই 6 লাখ টাকা কার? মিরাজ টাকা কোথা থেকে পেয়েছিলেন? কেন সেই টাকা নিয়ে তিনি ছোট সুমনের কাছে যাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছি স্থানীয় একজন মুরব্বির সঙ্গে। পরিচয় গোপন রাখার স্বার্থে সেই মুরব্বি বর্ণনা দেন সেই রাতের ঘটনা। আমার 4 জন পরিচিত যাইলে দস্যু সুমন ধরে, ওই জাইলেদের বদাররা জানে আমাদের আসে, শিওর অর্জনী ওদের কাছে নাম্বার নি, নাম্বার পাই না। পরে ওরা নাম্বার দিল, দেওয়ার পরে আমি শিওর হলাম যে এটা সুমন কি আর কেউ। আমি ওই নাম্বার নিয়ে জালিদের কাছে নাম্বার নিয়ে আমি নিজে ফোন দিয়ে শিওর হই যে কত টাকা দিতে হবে। সুমন আমারে বলল যে 6 লাখ টাকা দেওয়া লাগবে, 1 টাকাও কম দিলে হবে না। এবার জালিয়ারা আবার ফোন দিয়ে সুমনের কাছে জানলো যে কত দেওয়া লাগবে, 6 লাখ টাকার কম দিলে হবে না। এবার জালিয়াদের সাথে কন্ট্রাক্ট ক্লিয়ার হয়ে গেল যে টাকা কোন জায়গায় দেবো। সুমনরে বললাম যে টাকা কোথায় দেওয়া যাবে। সেই সময় করছে আমি লোক পাঠাচ্ছি। পরে লোক পাঠাতে পাঠাতে রাত 9টার সময় মিরাজরে পাঠায়। পাঠানোর পর আমি 6 লাখ টাকা 6টা বান্ডিল গুনে 1000 টাকার নোট গুনে ওই জেলেরা নিজেরা ওই মিরাজের হাতে উঠে দেয়। স্থানীয়দের ভাষ্যমতে মিরাজ বাইক চালানোর পাশাপাশি মাঝে মধ্যেই সুন্দরবনের ভেতরে যেতেন। তাহলে প্রশ্ন, কেন প্রতি সপ্তাহে সুন্দরবনের ভেতরে যেতেন মিরাজ? তার সঙ্গে কারা যেতেন? সুন্দরবনে তার কাজই বা কি ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছি সুন্দরবনের সঙ্গে যুক্ত কয়েকজন মানুষের সঙ্গে। মিরাজ আমাদের পার্শ্ববর্তী এলাকার ভাই বন্ধু হিসাবেই পরিচিত আমাদের কাছে ছোটবেলা থেকেই। আর আমাদের লিডার মোহাম্মদ সুমন হলাদার, ছোট সুমন বাহিনী, তার সাথে অনেক সময় দেখতাম যে 2 দিন 3 দিন পর পর আমাদের পার্টির কাছে আসতো, হয়তো কিছু সময় বাজারঘাট নিয়ে আসতো আমাদের জন্য। এভাবে সে আমাদের কাছে একটা পরিচিত ছিল। জঙ্গলের ভিতরে এমনি নৌকো দিয়ে যাইতো, হয়তো আপনার কোনো সময় হয়তো বোট নিয়ে যাইতো। হ্যাঁ, মিরাজ নিজেই আমাদের কাছে যাইতো, 1 দিন 2 দিন পর পর আমাদের কাছে সে যাইতো। প্রায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো সম্পর্ক ছিল তার সাথে আমাদের। মিরাজরে চিন্তা মানে ওই আমাদের ওই জায়গায় যাওয়া আসা ছিল তার, আমার লিডারের সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল। তার কারণে সে যাইতো আসতো, বাজারঘাটে এগুলো যেত, এইভাবে চিন্তাম করে। হয়তো একটু বাজার পানি, ঠিক আছে, এগুলো দিয়ে হেল্প করতো। মিরাজের সঙ্গে সুন্দরবনে যেতেন সেলিনা বেগম। সেলিনার স্বামীকেও কোস্টগার্ড আটক করেছিল বলে দাবি তার। বাড়িওয়ালার সাথেও যায়, কিন্তু ওর নিখোঁজ হওয়ার পরে ওর বউ নাকি এই ফোন নাম্বার উঠাইয়ে পাইছে আমার 3টে কল পাইছে। পর এখন আমার এই চাপ দিয়েছে এইটা কইয়া যে তুমি ফোন দিয়ে আনাইয়া কোস্টগার্ড দিয়ে ধরাই নেছো, তুমি কোস্টগার্ড দিয়ে ধরাই দিছো আমার বাইরে। মিরাজের বোন বলছে, আর মিরাজের বউ, মিরাজের মায়, এই 3 জনে আইয়া আমার ওই বারবার ওই বলছে। আর কইছে সাংবাদিক আসবে আনে, তুমি কিন্তু ইয়ে কবা, নাইলে কিন্তু তোমার কেস দিম। তুমি ফোন রিকোয়েস্ট আছে, তুমি যদি না কও আমার কথা মতো, তাই কিন্তু তোমারে মার্ডার কেস দিম, তোমারে গুম কেস দিম, এই কথা আমারে বলছে। কয়েকদিন পর আমার স্বামীরে আর কি নিয়ে গেছে কোস্টগার্ড, ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে আমারাই বলছে যে তুই এইটা কবি কি না, এই মিথ্যে কথাটা তোর যদি না কও তাহলে তোর স্বামীর ধরে নিয়েছে, তোর গায়ে কি রাগ নাই, এইগুলো বলছে। বলার পরে তারপর আমি সাংবাদিকের সামনে বলছি, যে সাংবাদিককে ডাকছে, যে ও মিরাজের মায় বলছে যে ওই মেয়েটার স্বামী নিয়ে গেছে। তারপর কইছে যে তাহলে আপনার স্বামী নেছে? সেই সময় কয় হয়, তার আমার শিখেই দিয়েছে তার আগে যে তুমি বলবা আমার কাজ দিয়ে নিয়ে যাইতে দেখছি। মিরাজ শেখকে গুম করা হয়েছে এমন দাবিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তবে এসব বিবৃতি তৈরির সময় যাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে, আমরাও তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি। আমার বলছিল যে মিরাজরে লই গেছে, তুই একটু সাক্ষী দিবি যে আমি পাশে ছিলাম, আমার পাশ দিয়ে উড়ে লই গেছে। আমি এক ফির বলছিলাম, যেটা লিগ্যাল কথা, আমি এক ফির বলছিলাম সাংবাদিকের কাছে, আমার 500 টাকা দিয়েছিল, বলছিল যে 500 টাকা নে তুই
এই অবস্থায় এইটা বলবি, এতে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে দেখতেছি যে না বিশাল আকারে গড়াই যাইতেছে এটা। মিরাজ শেখের ওয়াইফের ফোনে ফোন দিছে একজন, ফোন দিয়ে বলতেছে যে আমি একটা সংস্থা থেকে বলতেছি তোমার কোনো অসুবিধা নাই, তুমি এই জিনিসটা বলো, যেটা মিরাজ শেখের বউ বলবে সেটা তুমি বলো, এটা কোনো অসুবিধা নাই। মিরাজ শেখের ওয়াইফ বলতেছে যে আপনাদের ট্রলার থেকে পল্টনে নামাই দিয়েছেন মিরাজ শেখকে, এটা বলবেন যে আমরা দেখছি মিরাজ শেখকে কোস্টগার্ড উঠাই নিয়ে গেছে। এই জিনিসটা বলার পর তার আমি বললাম এই জিনিসটা বলবো কেন, অ্যান্ড বলতেছে আমাদের প্রতিবেশী, এক কথায় প্রতিবেশী, প্রায় 200-300 গজ বাড়ি আপ ডাউন এতটুকু। এটা হচ্ছে মানে তারা এসে অনুরোধ বিনোদ করছে, তার মা প্রায় পা ধরেই বলছিল প্রায় এক কথায় এরকম বিষয়। এখন বাড়ির পাশে প্রতিবেশী এক কথায়, আর হচ্ছে 2-3 জন মহিলা যদি কান্নাকাটি করে এটা সমস্যা নাই, আমার ছেলে ঘরে ফিরে আসবে, তোমরা একটু বলো এই জিনিসটা। এখানে দাঁড়িয়েছে জটিল সমীকরণ। কেন মানবাধিকার কর্মীদের জন্য টাকা দিয়ে কেনা হচ্ছে সাক্ষী, আর এই অর্থের যোগানই বা আসছে কোথা থেকে? এত সব ঘটনার পরও মিরাজের কোনো সন্ধান নেই। আমরা কথা বলতে চেয়েছিলাম তার শ্বশুর জামাল শেখের সঙ্গে, কিন্তু কথা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন মিরাজের স্ত্রী মুক্তা খাতুন। আমাদের সঙ্গে কথা বলতে না দিয়ে তিনি তার বাবাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান। তারা সে সময় সিভিলে ছিল, পোশাকদারি ছিল না, তারা নিয়ে নেওয়ার পরে আমি ওই যে দাঁড়াই যে দেখতেছি কি 15-20 মিনিটের পরে একটা কেবিন ক্লোজার আসছে, কালো একটা কেবিন ক্লোজার, 2 সাইডে আপনার এই একটা লাল বিটে একটা লাল রং দেওয়া আছে। রাগ বেড়া করলে কথা কইতেছি, থাম না আমার পোশাক আমি জিজ্ঞেস আমি আগে যেভাবে কইছি সেইভাবে কইতেছি, আমি কোনো আমার কোনো মিথ্যা কথা করার দরকার নেই। রাখ, ওইছে আমার মেয়ে, ওই মিরাজের স্ত্রী হয়েছে। ওদের রাগ করতেছে যে 5 মাস আচ্ছা 5 মাস চলতেছে, আজ পর্যন্ত এই আপনি নিম্ন শ্রেণী হইতে মেম্বার হইতে আমাদের মন্ত্রী হইতে আমরা স্থানীয় মন্ত্রী হইতে কোস্টগার্ডের দ্বারে রাখ সব জায়গায় আমাদের যাওয়া হয়েছে। একটু কথা বলি আমরা। কেন কথা বলেন ভাই, কথা বলার মতো কোনো পরিবেশ নাই। আমরা একটু জানতে চাই। এই মুক্তাপা, আমরা আর বলতে চাই না, আমাকে আর বলার কিছু নাই। আপনি কি শাশুড়ি? পরে আমরা কথা বলার অনুরোধ করলেও তিনি আর সাড়া দেননি। কেন, এই প্রশ্নের উত্তরও অজানা। এবার আমাদের যেতে হবে আরো কয়েক বছর পেছনে। 2011 সালের 28শে জুন সুন্দরবনের গহীনে র্যাবের সঙ্গে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হন জুলপু সহ তার বাহিনীর 4 সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পরবর্তীতে জুলফু বাহিনীর কয়েকজন সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে। তাদেরই একজন ছিলেন মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মিরাজের পরিবারের বেশ কয়েকজন সদস্য সে সময় র্যাবের অভিযানে নিহত হন। এই তথ্যের বিষয়ে আমরা কথা বলেছি স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাওলাদারের সঙ্গে। আগে তো ওই ওর বাবা যখন ডাকাতি করতো, ও তো অনেক লুকাই ছিল, ও তো ওর বাবার সোর্স ছিল, তখন শুনছি ওকে তখন একবার মানে অ্যারেস্টও করছিল সম্ভবত। ও তো 2-3-4 মাস তো এলাকা ছাড়া ছিল এরকম ওর বাবার সময়। র্যাবের ধারাবাহিক অভিযানের পর সুন্দরবনে কিছুটা স্বস্তি ফিরেছিল বলে দাবি স্থানীয়দের, কিন্তু 5 আগস্টের পর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে এমন দাবি স্থানীয়দের। আবার সক্রিয় হয়েছে বিভিন্ন অপরাধী চক্র, বন্যপ্রাণী শিকার, হরিণের মাংস পাচার সহ নানা অভিযোগও সামনে এসেছে। আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে গত 6 মাসে সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে 642 কেজি হরিণের মাংস এবং আটক করা হয়েছে 23 জন হরিণ শিকারী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হরিণের ফাঁদ। একদিকে মিরাজকে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে এমন অভিযোগ, অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে রয়েছে নানা অসঙ্গতি। কেউ বলছেন তিনি ঘটনাস্থলে ছিলেন, তথ্যপাত্র বলছে সংশ্লিষ্ট কেউ তখন ঘটনাস্থলে ছিলেন না। একদিকে বলা হচ্ছে মিরাজকে সন্ধ্যার আগেই নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে তথ্য প্রযুক্তি ভিত্তিক তথ্য বলছে তার শেষ ফোন কল হয়েছে সন্ধ্যা 7টা 11 মিনিটে।
একদিকে বলা হচ্ছে মোটরসাইকেল উদ্ধার হয়েছে, অন্যদিকে পুলিশ বলছে বাইক উদ্ধারের তথ্য তাদের জানা নেই। আর এর মাঝেই সামনে এসেছে 6 লক্ষ টাকার লেনদেন, সুন্দরবনে মিরাজের নিয়মিত যাতায়াত এবং ছোট সুমনের সঙ্গে তার যোগাযোগের তথ্য। শুধু মিরাজকে ঘিরেই নয়, এই অনুসন্ধানে আরও একটি অভিযোগ সামনে এসেছে। মিরাজ নিখোঁজের পর স্থানীয় কয়েকজনকে বিভিন্ন মাধ্যমে বক্তব্য দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। একই সঙ্গে অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া ব্যক্তিদের মামলায় ফাঁসানোর হুমকি। কারো দাবি তাদের মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়েছে, আবার কেউ জীবননাশের হুমকিও পেয়েছেন। দেখলে তো আমি বলতাম, কারণ আমার একটা এলাকার ভাই, আমি যদি জানতাম তো বলতাম, কিন্তু হেরা আমি এইটা স্বীকার না করার কারণে আমার বিভিন্ন হুমকি দিতেছে যে তোরে তুই যদি যখন কোলকাতার এনে চাকরি ছাড়বি তোর আড্ডি ঘুরা ঘুরা করে নিলাম, তুই আজ না হয় কাল একদিন না একদিন এনে চাকরি চুত হবি, তখন তোর একটা না একটা ক্ষতি করে এলাম। এটা বলতেছে যে মিরাজের শ্বশুর, নাম হচ্ছে যে জামাল। কালকেরা বিকেলেও আমার বাসায় যেয়ে বলছে যে এনামুল আমার সাথে কথা বলে না কেন বা কিছু, সে মেলা হুমকিমুলিকু মেলা কথা বলছে। আমার বলছে যে মিরাজের নামে একটু সাক্ষী দিতে কইলাম, সাক্ষী দিলে না বা কিছু এরকম, পরে দেখাই দেবো, হ্যান করমু ত্যান করমু। আমার মানে ওরা তো আবিজাবি বলে ফোনে, এর জন্য আমি সিম পাল্টাই ফেলাইছি ওগো ভয়ে। তারপরে আবার আমার দেবরের ফোন নাম্বার কোথায় পাইছে, তারপর ওর শ্বশুর মিরাজের শ্বশুর আমারে মানে বলছে যে তোর ভারবি কোথায়, তোর ভাই কোথায়, তোরা তো কেসে পড়বি, আমার কাছে কল রেখাস আছে, তোরা আনিয়ে গুম করাইছো, মার্ডার কেস তোরা খাবি। এইভাবে মেলা আরও বিচ্ছিরি ব্যবহার করছে, খারাপ খারাপ আমার মায়েরে তুললেও খামার দিচ্ছে বিভিন্ন কথা। ফোন করে বলতেছে যে তুমি যদি এই কথা না বলো তোমার কিন্তু সমস্যা হবে, পরবর্তীতে তুমি জেল খাটতে পারো, পুলিশের ভয় দেয়, হুমকি দেয়। আমি বলছি এই ধরনের ব্যবহার আমার সাথে করে কে? বলছি না তুমি এই কথা বলবো না, আগে যেমন বলছো। আমি জানিও না, দেখিও নাই, আগেও বলছি যে এখনও বলি সেটা না, তুমি দেখছো, তুমি বলতে হবে এই কথা, না বললে তোমার সমস্যা হবে, হুমকির মুখে রায় আমারে। ওরা ওই দিন রাত্রে আমার ভাগনা গেছিলো ওই ঘাটে ঘুরতে, ওই ভাগনাকে উঠাইছি, ওইটা কেন্দ্র করে ওরা মনে করছে যে আমি কোস্টগার্ডের লোক উঠাইছি, এইটা ইস্যু করে ওরা বানাইছে। না গ্রামবাসী ও কাজের ব্যবহারে খুব অশান্তিতে আছে। মিরাজ শেখ নিখোঁজের ঘটনায় শুধু পুলিশ নয়, অন্যান্য গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে। শুধু তাই নয়, মিরাজ শেখ নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন খোদ মোংলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শেখ হাসিনার সময় স্বৈরাচারে তাদের অনেকে উঠায় নিছে, আয়নাঘর ছিল, আমাদের অনেক নেতাদেরকে নিয়ে গেছে, কিন্তু 5 তারিখের পরে যে আন্দোলন হওয়ার পরে যে সরকার আসছে, এর পরের থেকে তো এই ধরনের ঘটনা হওয়ার কথাও না, আর হয়ও না, এরকম আমরা জানি। অনুসন্ধান চলাকালে আমরা মিরাজের বাড়িতে গেলেও সেখানে পাওয়া যায়নি তার বোন লিজা এবং তার মাকে, কথা বলেননি তার স্ত্রীও। অথচ হঠাৎ করেই 24শে আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাজির পুরো পরিবার। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিখোঁজ মিরাজের মা জানান তার ছেলের নামে কোনো ধরনের মামলা নেই। আমার মিরাজের নামে মামলা নাই। অথচ পিসিপিআর অনুযায়ী ঠিক এই মুহূর্তে মিরাজের নামে অন্তত 2টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরিবার তার হারানো সন্তানকে ফিরে পাক, সেটি সকলের চাওয়া। তবে এই ঘটনার বর্ণনা করতে গিয়ে কেন হচ্ছে তথ্যের পরিবর্তন, সেটি জন্ম দেয় সন্দেহের। প্রশ্ন তোলে মিরাজকে সামনে রেখে জল ঘোলার পরিকল্পনা হচ্ছে কিনা। ঘটনার পুরো সময়টা জুড়ে তারা বারবারই একটি বাহিনীর নাম উল্লেখ করে বর্ণনা দিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো ভিডিও প্রমাণ সামনে আনতে পারেননি। এমনকি যেখানে দাবি করা হয়েছে মিরাজকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছে পুরো গ্রামের মানুষ, সেখানে কিছুই দেখেননি আশেপাশের বাড়ির বাসিন্দারা। হুমকি দিচ্ছে, আমাদের সেদিন গেছে আমাদের বাড়িতে, যাওয়ার পর বলতেছে আপনি সাক্ষী দিলেন কেন, কি এই সাক্ষী দিলেন কেন, কি সাক্ষী, তো যাই কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে এটা বললেন না কেন। তো আমি কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে, আমি কি জানি, যেটা জানি সেটা বলছি আমি, এইটা যদি কোনো মিথ্যে কথা বলে সেটা বলো তোমরা। দিন আমি বাসায় ছিলাম। কি শুনছেন না দেখছেন? না দেখিনি, শুনছি যে ওরে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? কারা নিয়ে গেছে এটা বলতে পারবো না, শুনছি যে মানুষের মুখে শুনছি যে নাকি কোস্টগার্ড নিয়ে গেছে। এটা আমি মিরাজের বউকে প্রশ্ন করছিলাম যে তুমি আমার বলছে যে আমি নিজে দেখছি ধরে নিয়ে গেছে,
কিন্তু তখন আমি বলছি তা তুমি ভিডিও করতে পারো নাই, তোমার তো টাচফোন থাকে, টাচফোন আছে তোমার, তুমি ভিডিও করো না কেন, তোমাদের টাচফোন সেক্ষেত্রে আমি জাস্ট এই কথাটা ধরে বলছি। আমাদের পুরো অনুসন্ধান জুড়ে মিরাজের পরিবারের সদস্য ব্যতীত গ্রামের কেউই মিরাজকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য নিজ চোখে দেখার কথা জানাতে পারেননি। সবাই শুধু কানে শুনেছেন, এক কানে দোকান, এভাবে হয়েছে হাজার কান। 100% একটা লোকটা ধরে লেগে সিলেবে না, সিলেবে 100% যে ওই লোকটা ধরে দিতেছে এরকম তো সিলেপাল্লা, এরকম কোনো সিলেপাল্লা আমরা শুনিনি। আবার ঘাট সোজা এটা তখন আছে একদম, এই যে ওটা তো পর্দারি বলে, ওই পর্দারির সোজাটা তখন আছে, তারা দেখতো না, কেউ তো দেখে না, এগুলো মনে করেন যে তারা একটা বানান কথা তারা বলতে। তাহলে কি মিরাজের কাঁধের ওপর বন্দুক রেখে খোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কোনো পক্ষ? সে হিসাব করতে গিয়ে সামনে এসেছে কোটি টাকার ব্যাংক হিসাব, বিকাশ লেনদেন, এমনকি অবৈধ ক্রিপ্টোকারেন্সির তথ্য। আমাদের সামনে এসেছে কয়েকটি প্রশ্ন এবং তার কিছু উত্তরও, যা আপনাদের দেখাবো পরবর্তী পর্বে। তবে এই অনুসন্ধানে মিরাজ শেখের ঘটনা ঘিরে আরো একটি বৃহত্তর বাস্তবতা সামনে এসেছে, আর তা হলো 5 আগস্টের পর সুন্দরবনের সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র নতুন করে সক্রিয় হয়েছে। বিশেষ করে হরিণ শিকার ও হরিণের মাংস পাচার বেড়েছে বলে দাবি স্থানীয়দের। আরো গুরুতর অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি নতুন শক্তির ইন্ধন। কোন সে নতুন শক্তি, কারা রয়েছে এর পেছনে, সুন্দরবনের সম্পদ লুটের সঙ্গে তাদের সম্পর্কই বা কতটা গভীর? তবে এসব অভিযোগের রহস্য উন্মোচন করতে নাগরিক প্রতিদিনের অনুসন্ধান অব্যাহত রয়েছে। নাগরিক প্রতিদিনের অনুসন্ধান, সত্যের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন নাগরিক প্রতিদিনের পর্দায়।